আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে 2024 সালের 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট বিগত 16-17 বছরের যে সরকার ছিল সেই সরকারের পতন হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সরকার প্রধান সাংবিধানিক যে সরকার প্রধান ছিল শেখ হাসিনা, তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন তিনি ভারতেই আছেন। তারপরে 5 আগস্টের পর বাংলাদেশে সরকার কে হবে, সরকারের প্রধান কে হবে, সরকার ব্যবস্থা কী হবে, এসব নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দল আছেন, ওনারা আলোচনা করেছেন। ছাত্র জনতার পক্ষ থেকেও অংশগ্রহণ ছিল। আলোচনা করে 8 আগস্টে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন এবং সেই শপথ সংবিধান অনুযায়ী হয়েছিল। এবং এখন বর্তমানে আবার উনি যেই আদেশের ভিত্তিতে, সংবিধানের যেই ধারার ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছিলেন, এখন কিন্তু আবার সেই ধারা নিয়ে অনেক আলোচনা চলছে। এই রাষ্ট্রপতির অনুমতিক্রমে, রাষ্ট্রপতির সুপারিশে সুপ্রিম কোর্টের যে মতামত, সেটা নিয়েই নেওয়ার পর সুপ্রিম কোর্ট মতামত দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছেন এবং ওনার উপদেষ্টারাও শপথ গ্রহণ করেছেন। তো এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিনা সেটা নিয়ে আমরা সবাই একটু প্যারাডক্স সম্পর্কে আমি আমার শিরোনাম দিয়েছি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক প্যারাডক্স। এখন এই যে প্যারাডক্স মূলত এমন একটি সমস্যা যার কোনো সমাধান আপনি গাণিতিকভাবে বলেন আর যে দার্শনিক চিন্তাভাবনা এইসবে যাই বলেন না কেন, আপনি প্যারাডক্সের সমাধান সঠিকভাবে কখনোই দিতে পারবেন না। এটা প্যারাডক্সই থাকবে। তো যাই হোক, যদি আপনি বলেন 106 অনুচ্ছেদ সংবিধানের যে এই ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের যে মতামত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ওকে। তো আর আমাদের 123-এর যে 3-এর ক এবং খ, আমাদের সরকার যখন চেঞ্জ হবে, অর্থাৎ বাংলাদেশের যে সাংবিধানিক যে ধারাবাহিকতা যদি চলতে থাকে, অর্থাৎ যদি কোনো সরকার 5 ইয়ার্স অতিবাহিত হয়, তার শেষ হয়ে যায় তাদের মেয়াদ, তারপর সংসদরা এই বর্তমান সংবিধান অনুযায়ী সংসদরা শপথে বহাল থাকেন, হয় তাদের মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে নির্বাচন হতে হয়, অথবা কোনো কারণবশত মেয়াদ শেষ হওয়ার 3 মাস পরেও নির্বাচন হতে পারে। এই 123-এর 3-এর ক এবং খ ধারা। তো প্রিয় দর্শক, 123-এর যে 3 সেটা কিন্তু এখন বিলুপ্ত। তো এর আগে একটা কথা বলে রাখি, আমাদের যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী শিশির মনির, অত্যন্ত বিজ্ঞ আইনজীবী, উনি কিন্তু কয়েকদিন আগে এই একটা কথা বলেছেন যে সংবিধানের 153 অনুচ্ছেদ রয়েছে, 153টা ধারা রয়েছে, এর মধ্যে প্রায় 57টাই নাকি এখন ইনঅ্যাক্টিভ, ওনার মুখের কথা। তো আপনি প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে যখন আপনি থাকবেন, তখন কিন্তু এই প্যারাডক্স সমাধানের জন্য আপনি 100% সমাধান করতে পারবেন না। এই প্যারাডক্সের সমাধান 100% হবে না। তো এখন আসেন, যদি সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যদি তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিত,
3 মাসের মধ্যে যদি নির্বাচন দিত তাহলে কিন্তু এটাকে একটা সাংবিধানিক একটা রূপ ধরানো যেত, কিন্তু তারা 3 মাসের মধ্যে নির্বাচন দেন নাই, না দিয়ে সংস্কার, তারপর বিচার, এইসব। এখন তো এটা যেহেতু একটা অভ্যুত্থানের ফসল এই সরকার, এবং অভ্যুত্থানের পরে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তাহলে এখন তো অবশ্যই কিছু সংস্কারের দরকার আছে। সংবিধানের সংস্কার বলেন, আর আমাদের মন মানসিকতার সংস্কার, মনস্তাত্ত্বিক যে সংস্কার, কাগজে কলমে সংস্কার আর মনস্তাত্ত্বিক সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে। যদি আপনি কাগজে কলমে সংস্কার করে ফেলেন, সংবিধানে অন্তর্ভুক্ত করে ফেলেন, যেমন ধরেন বিগত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু সংবিধানকে বিভিন্নভাবে কাটাছেঁড়া ইত্যাদি করেছে। এবং এই বিষয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু একটা ভাষণে বলেছিলেন, আমরা ইনশাল্লাহ এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব। তো এখন যদি আপনি সংবিধানে অনেক কিছুই আপনি যুক্ত করতে পারেন, যেমন শেখ হাসিনা উনি ৫ম সংশোধনীর মাধ্যমে এই বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, আর মানে ত্রয়োদশ সংশোধনী পুরাটাই বাতিল করে দিয়েছে। তো ত্রয়োদশ সংশোধনীতেই আসলে মূলত বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়েছিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এবং এই দাবিটা ছিল তৎকালীন সময়ে আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম তারা সবাই মিলে এই দাবিটা করেছিল। এবং সেটা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি এই সংবিধানে এই সংশোধনী এনেছিলেন, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনি সংবিধানে যুক্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসিনা ক্ষমতা লোভ বা আওয়ামী লীগের ক্ষমতা লোভ অথবা ভারতের ইচ্ছা পূরণের জন্য উনি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। আচ্ছা, তো এখন বাতিল করার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু এখন বাতিল, আবার আমাদের এখন বর্তমানে আমাদের আদালত এই পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ রেখে দিয়েছে পরবর্তী সরকারের জন্য, যিনি ক্ষমতায় আসবেন তার জন্য আবার কিছু অংশ উনি রহিত করে দিয়েছেন। যেমন আপনি ধরেন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে ধারাটা, এটা ওনারা বহাল করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখন যেহেতু পঞ্চদশ সংশোধনীর ওই আদেশ সেটা বাতিল করেছে, তাহলে এখন কি হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখন বৈধ। তো এখন তত্ত্বাবধায়ক সরকার তো আর গঠন হয় নাই, যেহেতু হয় নাই, তাহলে এখন আমি বলেছিলাম যে আসন্ন জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবিধানিক প্যারাডক্স। এখন দেখেন আমাদের জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু আজকে গত ফেব্রুয়ারি মাস থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো এর মধ্যে কিন্তু আমাদের এই বিগত জুলাই মাস থেকে শুরু হলো এই যে আমাদের যে 5 আগস্টের যে আপনার ঘোষণা হলো, এই জুলাই ঘোষণাপত্র যে পাঠ করা হলো, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন 5 আগস্টে। এরপর থেকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল এই দাবি উঠিয়েছে, এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এখন আসেন, এরপরে ওনারা আরও দাবি করেছেন, গণপরিষদের দাবি করেছেন, গণপরিষদ নির্বাচন। এখন গণপরিষদ নির্বাচন আর আমাদের যে সাধারণ নির্বাচন, এই নির্বাচনের মধ্যে পার্থক্য কী? আসলে মূলত গণপরিষদ নির্বাচন মূলত এমন একটা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে গণপরিষদের যারা সদস্য হন, যারা নির্বাচিত হন, ওনারা শুধু একটা সংবিধান প্রণয়ন করবেন, নতুন সংবিধান ওনারা রচনা করবেন। যেমনভাবে 1972 সালে এপ্রিল মাস থেকে শুরু করে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত গণপরিষদ কাজ করেছিল এবং সংবিধান প্রণয়ন করেছিলেন, আর 16ই ডিসেম্বর সেই সংবিধান অ্যাক্টিভ হয়েছে। তো এমনভাবে একটি সংবিধান, একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ গঠন করবে, এই গণপরিষদ সংবিধান প্রণয়ন করবে। তাহলে এই গণপরিষদ এখন একটা গণপরিষদ নির্বাচন হলো সংবিধান প্রণয়নের জন্য। আচ্ছা, তারা সংবিধান প্রণয়ন করবে, তারপরে দেখেন গণভোট। আমার ওই কথাটা আসতেছি যে এই সরকার যে নির্বাচন করবে সেটা কি আসলে
তাদের জন্য সাংবিধানিকভাবে বৈধ কিনা। এবং এখানে কিন্তু আরেকটি কথা আসতেছে যে আপনার বিশেষ সাংবিধানিক আদেশ, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, এটা কিন্তু কথা আসতেছে এই সরকার কাছে। মানে অনেক দল বলছে যে এই কাজটা করার জন্য, আবার অনেক দল এই কাজটার বিরোধিতা করছে, আবার এক দল বলছে 106 অনুচ্ছেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের মতামত আবার নেওয়ার জন্য, অর্থাৎ বিএনপি বলছে এই কথাটা। বিএনপির যে সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, উনি বলছেন, এই প্রস্তাব দিয়েছেন যে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যায়। আচ্ছা, আবার অনেকে বলছে যে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আচ্ছা গেল। আবার জামাতে ইসলামী বলতেছেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে সুপ্রিম কোর্টের মতামত নিবে, সুপ্রিম কোর্টের মতামত যদি নেয় তো এখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। কি ঝামেলা সৃষ্টি হতে পারে? ওনারা বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সুপ্রিম কোর্ট এখানে বলে দেয় তাহলে কিন্তু আবার একটা ঝামেলা সৃষ্টি হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এখন রাষ্ট্রপতি কে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেখানে আবার গঠন করা, এইসব নিয়ে ওনারা মনে করতেছে এটা একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। তো এখন আমাদের দেশে আপনি দেখেন, আপনি একটা গাছের শেকড় যখন কেটে ফেলেন, গাছের গোড়া যখন কেটে ফেলেন, এখন আপনি ওই গাছের কাণ্ড, ডাল, পালা ইত্যাদি নিয়ে যতই টানাটানি করেন না কেন সেটাকে কিন্তু আপনি আর জীবন্ত কোনো গাছ বলতে পারবেন না। আমাদের দেশে কিন্তু এমন একটা সরকার বর্তমানে আছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, যার নাকি সাংবিধানিক বেজ অত্যন্ত দুর্বল। এখন আপনি আসেন, রাষ্ট্রপতি, আপনি যে কথাটা বলছেন বিশেষ সাংবিধানিক আদেশ, সেটা দিবে কে? রাষ্ট্রপতি দিবে। এখন আপনার রাষ্ট্রপতি কতটুকু সাংবিধানিকভাবে এখনও আছেন, ওনার সেই যে ওনার নিয়োগ প্রক্রিয়া ছিল কিভাবে, বা উনি কাদের দ্বারা নিয়োগ ছিল, সেই সরকার এখন আছে কি না। বর্তমান যে চলমান সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী উনি নির্বাচিত হয়েছেন সংসদদের দ্বারা। যারা সংসদ নির্বাচিত হয়েছিল, সেটা হোক অবৈধ নির্বাচন আর হোক বৈধ নির্বাচন, বিগত সময়ে 24 সালে যে নির্বাচন হয়েছিল সেই সাংসদদের দ্বারা রাষ্ট্রপতি, অথবা 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই সাংসদদের দ্বারা রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিল। ওনাকে অপসারণ করতে হলো, ওই সাংসদদের অনুমতি লাগবে, সাংসদদের মতামত লাগবে, ওই দিকে আর না যায়। তো এখন এই রাষ্ট্রপতি কি বৈধ কিনা, যেহেতু ওই সংবিধানের ওই ধারা অনুযায়ী আপনার যেহেতু সংসদরা এখন নাই, সংসদ বিলুপ্ত, এবং সরকারের পুরা মন্ত্রী পরিষদ সহ এমপি যারা আছে সবাই পালিয়ে গিয়েছে, তাহলে কি ওই রাষ্ট্রপতির বৈধতা কতটুকু? এখন আপনি যদি বৈধতা আর অবৈধতায় আসেন, অনেক কথাই বলা যায়। যেই গাছের গোড়া নাই সেই গাছ নিয়ে যতই টানাটানি করেন না কেন, ওইটাকে মানুষ কিন্তু আর জীবন্ত গাছ কেউ বলবে না। সুতরাং আপনাকে ডক্ট্রিন অফ নেসেসিটিতে যেতে হবে। ডক্ট্রিন অফ নেসেসিটি মানে প্রয়োজনীয়তা মতবাদ, আপনার প্রয়োজন, জনগণের প্রয়োজন। সংবিধানের যে এমন একটি কথা বলা আছে যে তুমি জনগণের প্রয়োজনে বিচার বিভাগ থেকে একটা অনুমতি নিয়ে আসা যায়, সুপ্রিম কোর্ট থেকে। আর রাষ্ট্রপতি যে আপনাকে দিবে যে বিশেষ সাংবিধানিক আদেশ, এখন আপনি সেটা রাষ্ট্রপতি, আমি কিন্তু এটা বলছি না যে অবৈধ আর বৈধ, আমি বলছি যে রাষ্ট্রপতির কাছ থেকেও যে আপনি নেবেন, সেটাই বা আপনি কিসের ভিত্তিতে নেবেন? আমাদের যে সংবিধান চলমান আছে, আপনারা অনেকেই বলেন যে সংবিধান, এখন কি সংবিধান 100% অ্যাক্টিভ? আপনি যদি শিশির মুনিরের ওই কথায় আসেন, আমি একটু আগে যেটা বললাম, উনি বললেন যে 57টা ধারাই ইনঅ্যাক্টিভ আছে বর্তমানে, আর বাকিগুলি চলমান আছে। কিন্তু এখন আপনার এই সরকারের বেস কি? এই সরকারের বেস হলো 106 অনুচ্ছেদ, মানে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তারা সরকার গঠন করেছে। এখন যদি আপনি নির্বাচন করেন, একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি এই সরকারের অধীনে করেন, তাহলে কিন্তু ওই যে 106 অনুযায়ী যে একটা আদেশ সুপ্রিম কোর্ট থেকে আসছিল, মতামত আসছিল, সেটা কিন্তু বহাল এখনও আছে, সেটা কিন্তু এখনও বহাল আছে। আচ্ছা গেল। এখন জুলাই সনদ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, জুলাই সনদ, যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, জুলাইকে যদি আপনি গুরুত্ব না দেন, 1971 সালের গুরুত্ব তো অনস্বীকার্য, আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্ব তো অনস্বীকার্য। আমরা তো মুক্তিযুদ্ধ পেয়েছি অজস্র প্রাণের বিনিময়ে, এখন 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2.5 লাখ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে।
এখন এই 30 লক্ষ কথা বলে কিন্তু অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল, এমনকি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছিল। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী, যার নেতৃত্বে আপনারা জুলাই পর্যন্ত আসতে পেরেছি আমরা। 24 সালের জুলাই পর্যন্ত আমাদের দেশটা সার্বভৌমত্ব হারায়নি, যার আপসহীনতার কারণে। এখানে দেখেন, আমি বলছিলাম কি যে জুলাই সনদ, এখন 1971 সালে অনেকে আছে বলে, যখনই জুলাইয়ের কথা বলা হয়, জুলাই 24-এর কথা বলা হয়, তখনই বলে তাহলে কি তোমরা 71-কে অস্বীকার করবে? একবারে গর্দবের। এখন আর ওই পরের কথাটা তার কারণ ওদের মাথায় আসলে গোবর, অথবা ওরা হলো ওই যে ফ্যাসিজমের দোসর, ফেসিবাদের দোসর। ওরা কেন ফেসিবাদের দোসর বলি? ওরা 71-কে বলে যে 71-কে কি তোমরা বাদ দিয়ে দিবা, 24-কে প্রায়োরিটি দিয়ে দিবা। আবার অনেকে এইসব কথা বলে, আবার অনেকে বলে ক্ষমতা পাওয়ার লোভে, যে আমি ক্ষমতা পাইলেই হয়েছে, বুঝুক আর না বুঝুক। এখন শুনেন, 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের এই দেশটা পেয়েছি আমরা। আর যদি মুক্তিযুদ্ধ না হতো, আমরা বাংলা ভাষায় এত সুন্দর সাবলীল ভাষায় আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমার মায়ের ভাষা আমার চর্চা হতো না, প্র্যাকটিস হতো না। আমাদের এই ভাষা আন্দোলন থেকেই কিন্তু মুক্তিযুদ্ধ সূচনা কিন্তু হয়েছিল সেই 21শে ফেব্রুয়ারি 52 সাল 8 ফাল্গুনে। এরপর থেকে কিন্তু সেটা চলমান ছিল। এই দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই যুদ্ধ করেছে, এবং 71 সালে এসে ডিসেম্বরে এসে সেটার পূর্ণতা পেয়েছি। আর আমাদের এই স্বাধীনতা যদি না পাইতাম, আমরা না পেতাম, তাহলে তো আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তারা তো চেয়েছিল আমাদের ভাষাটাকে সহ কেড়ে নিতে। তো ওইটা অনস্বীকার্য, এটার সাথে ওইটাকে মিলালে হবে না। আমরা 24-এ যারা আন্দোলন করেছে, যে 24-এ যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ বলবো আমি এটাকে, আপনি যাই বলেন না কেন, আমাকে অনেকেই অনেক ট্যাগ দিতে পারেন, কিন্তু 24-এ হয়েছে আমাদের যুদ্ধ হয়েছে, এই সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ হয়েছে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ হয়েছে। যে স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে, সেই স্বাধীনতা রক্ষার এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ হয়েছে কার সাথে? একটা বড় শক্তির সাথে। আপনি বলতে পারেন ইন্টারনাল অথবা এক্সটার্নাল এনার্জি। সেখানে এক্সটার্নাল এনার্জি সবচেয়ে বেশি কার্যকর ছিল এই দেশে। সেটা এক্সটার্নাল এনার্জি আমার পার্শ্ববর্তী দেশ ভারত। তারা চেয়েছিল আমাদের এই দেশের কর্তৃত্ব করে একটি তাদের মতাদর্শের একটি সরকারকে সারা জীবন টিকিয়ে রাখবে, যেন তারা আমার দেশকে চুষে খেতে পারে এবং এই দেশটাকে একদিন লাইক সিকিম করতে পারে। সিকিমের মতো তারা নিজেদের আয়ত্তে একটা অঙ্গরাজ্যে পরিণত করতে পারে, এবং তারা সেটাতে প্রায় সফলও হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ তারা সফল হতে পারেনি, এবং আমাদের এই ছাত্র জনতাকে আল্লাহর পক্ষ থেকে একেবারে এক ফেরেশতা হিসাবে পাঠিয়েছে, যারা নাকি বুক চিতিয়ে এইভাবে দাঁড়িয়েছে। আমাদের আবু সাঈদ, ওয়াসিম, আমাদের মুগ্ধ, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। আমাদের এই শহীদদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের এই শহীদরা প্রায় 15 শতাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে নির্মমভাবে। তাদের পরিবারের কাহিনী শুনলে চোখ দিয়ে অঝরে পানি ঝরে, কান্না চোখে পানি জল আসে সবসময় তাদের কাহিনী যখন পড়ি, মায়ের কথা, বাবার কথা। আর যারা পঙ্গু হয়ে গিয়েছে তাদেরকে দেখলে অন্তর ভেঙে যায়, হার্ট ব্রোকেন এমন হয়ে যায়। তো এখন তাদের স্বীকৃতি নিয়ে যদি কোনো টাল বাহানা হয়, তাহলে বুকে আরও কষ্ট লাগে। তখন মনে হয় যে এই দেশটা আমার না। এই দেশের জন্য যাই বলি না কেন, ওই যে আমাদের গোলাম রব্বানী স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই যে তিনি এই এক কবিতা পাঠ করেছিলেন, কবিতাটা হলো লেখা, কার লেখা আমি ভুলে গেলাম। যাই হোক, ওই যে এই দেশটা আমার না, আসলে এই দেশটা এখন মনে হয় কি দেশটা আমাদের না। কারণ কি, এই জুলাই সনদের বাস্তবায়ন যদি না হয়, এই দেশের প্রতিটি মানুষ যারা এর বাস্তবায়নের বিরোধিতা করবে, তারাও একদিন এর খেসারত দিতে হবে, আর যারা পক্ষে আছে তাদেরও খেসারত দিতে হবে যদি বাস্তবায়ন না হয়। এবং আমাদের যে দলগুলো বলছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়ার জন্য, জুলাই সনদের ভিত্তিতে অবশ্যই নির্বাচন হতে পারে। কারণ কি, আপনি এখন যদি বলেন যাহা সত্য তাহাই বলা উচিত, এখন যদি আপনি সংবিধান বলেন, আপনার সংবিধানের 100% অ্যাক্টিভ আছে, আপনি দেখান সংবিধানের 100% অ্যাক্টিভ আছে। এখন আপনি বলতেছেন সংবিধান সংশোধন করা, আসেন সংবিধান সংশোধন করতে হবে। কোথায়? সংসদে করতে হবে। এটা খুব ভালো কথা। সংবিধান সংসদে সংবিধান সংশোধন করতে হবে। এখন আপনি ধরেন আমাদের সংবিধান তো এখন আপাতত যে কথা বলেছি কিছুক্ষণ আগে পুরোপুরি অ্যাক্টিভ না, কিন্তু
আপনি যদি এখন এই যতটুকু আছে ততটুকুকে যদি শেষ করে ফেলেন, তাহলে বহির্বিশ্বে কী হবে? আপনি কোনো ম্যান্ডেট হারাবেন। আপনার দেশের যে একটা নাজুক অবস্থার সৃষ্টি হবে, সেই নাজুক অবস্থার কিভাবে আপনি সামাল দেবেন? যেমন ধরেন আমাদের যে নেপাল পার্শ্ববর্তী দেশ, নেপালের অবস্থা আপনি দেখেন কি হয়েছে। আপনি জানেন নেপালে কিন্তু পিআর পদ্ধতিতে, মানে সেমি পিআর যাকে বলা হয়, এটা পুরোপুরি বাস্তবায়ন হয় না। পিআর অর্ধেক অর্ধেক হলো একক সংখ্যাগরিষ্ঠতার ভোটে, আর অর্ধেক হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভস, মানে কি আনুপাতিক প্রতিনিধিত্ব, এরকম। এরা অর্ধেক অর্ধেক না, 2:1 এরকম। তো এখন এদের দেশে 17 বছরে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। আপনি কি চান আপনার দেশটা এমন হোক? যারা বলে পিআর পিআর যারা বলে, ভাই আপনারা তো অনেক, ওই যে বিশেষ করে জামাত ইসলামের কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামী, ওনারা পিআর বলে। পিআর আপনারা তো ওনারা তো আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝে। তো এখন এই পিআর পদ্ধতিতে যদি আপনি যান, তা একটা জিনিস, নির্বাচন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আপনারা ধরেন আপনাদের 10% ভোট আছে, আপনারা 50টা আসন পাবেন, 500 আসনের মধ্যে, সিনেট এবং নিম্নকক্ষ মিলিয়ে, উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলিয়ে। আচ্ছা গেল, এখন নিম্নকক্ষে আপনি 400 জনের মধ্যে 40টা আসন পাইলেন। উচ্চকক্ষেও গিয়ে যদি আপনি পিআরই দেন, অনেকে আছে এখন একমত হয়েছে উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে পিআর না, একক সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ ফার্স্ট 5টা পোস্ট, এরকম আমাদের যে সংসদীয় যে নিয়মটা আছে সেটাতে। এখন আপনি যদি সেই নিয়মে যদি নির্বাচন করেন পিআর পদ্ধতিতে, আচ্ছা করলেন, কিন্তু যখন আপনি এই সরকার গঠন হবে, এমন একটা সিস্টেম যদি থাকে যে সরকারকে আপনারা অভিশংসন বা কোনো কিছু করবেন, তখন তো সরকার বেকায়দায় পড়বে। কতবার আপনি সরকারকে চেঞ্জ করবেন এই দেশে? আর এই দেশের যে মানুষ, আমরা যে মানুষ, আমাদের একটু লোভ লালসা যদি কেউ দেখায়, সেটা হোক বাহির থেকে হোক ভিতর থেকে, তাহলে তো আমরা এর বিরুদ্ধে উঠে পড়ে লাগি। যেমন ধরেন আমাদের দেশের অনেক রাজনৈতিক দল আছে, বাহির থেকে অনুদান আনে, দেশে মানুষের জন্য কিছু করবে, ধর্মের জন্য কিছু করবে, তারা এনে তাদের নিজেদের প্রতিষ্ঠান বানায়। এমনও উদাহরণ এই দেশে আছে। আপনারা এই জিনিসটা জানেন কি না কে জানে? আমিও তেমন ভালো জানি না, তাও আমি শুনেছি এসব কথা মানুষ বলে। তো যাই হোক, আমি বলবো কি, যে আমাদের দেশে আমি বলেছিলাম যে আমাদের যে প্যারাডক্স, সাংবিধানিক প্যারাডক্স, আমাদের এই সাংবিধানিক প্যারাডক্স থেকে আপনি যতই চেষ্টা করেন না কেন, এখান থেকে আপনি পরিপূর্ণ সংবিধানে যেতে পারবেন না। আর 100% সংবিধান আপনি যেতে পারবেন না। যেতে হলে আপনাকে অবশ্যই 106 অনুচ্ছেদ অনুসরণ করতে হবে। তো আমি মনে করি রাষ্ট্রপতির যে সাংবিধানিক, বিশেষ সাংবিধানিক যে আদেশ, সেটা থেকে 106 অনুচ্ছেদ অ্যাপ্লাই করাই ভালো। কারণ কি, এটা সুপ্রিম কোর্টের একটা মতামত আসে। তো সুপ্রিম কোর্টের মতামত দিয়ে যদি আপনি কাজটা করেন, তাহলে হলো কি, এটা একটা সাংবিধানিক, এখনও কিন্তু গভর্নমেন্ট সংবিধানের উপরে আছে আমাদের সরকার, কারণ ওই 106 অনুচ্ছেদ অ্যাপ্লাই এখনও আছে। আবার যদি ধরেন নির্বাচনের বিষয়ে বা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনি যদি 106 অ্যাপ্লাই করেন, অর্থাৎ যদি আপনি সুপ্রিম কোর্টের মতামত এনে যদি আপনি এখানে এই কোর্ট যেভাবে বলে সেইভাবে যদি কাজ করেন, এরপরে গণপরিষদের নির্বাচন, আচ্ছা গণপরিষদ যদি আপনি গঠন করেন, আর এইভাবে যদি গণপরিষদ হয় যে গণপরিষদের কাজ করবে, গণপরিষদ নির্বাচন হয়ে গেল, হওয়ার পরে গণপরিষদ সংবিধান প্রণয়ন করতে থাকুক, আর রানিং যেটা আছে সেটা তো থাকলোই। আর আপনারা জাতীয় নির্বাচনের জন্য সামনে এগিয়ে যান, ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাক। আর গণপরিষদ যদি আপনারা করেন, তাহলে গণপরিষদ একটা হয়ে যাক না, হয়ে গেলে কি হয়, এই গণপরিষদ সংবিধান রচনা করলো, আর সরকারও চলতে থাকলো 1972 সালের মতো সরকার চলতে থাকলো। তার এইভাবে এই যে সাংবিধানিকভাবে যে নির্বাচিত হবে যারা সরকার পরিচালনা করলো, আর গণপরিষদের যারা আছে তারা সংবিধান প্রণয়নের কাজ করতে থাকলো। এটা যদি চলে তাহলে এই জিনিসটা অনেক ভালো হয়। আচ্ছা গেল, এখন আসেন গণভোট যদি হতে হয়, কখন গণভোট হয়? যখন সংবিধানের মৌলিক কিছু ধারা আছে এগুলো যদি আপনি পরিবর্তন করেন, তাহলে গণভোট হয়। কখন? কিন্তু আপনি এটা সংবিধানেই করতে হবে। সংবিধানে আগে এই সাংবিধানিক ধারাগুলি যদি আপনি সংশোধন করেন, সংস্কার করেন, তাহলে মাত্র এগুলির ক্ষেত্রে আপনি খালি সংবিধানে এই পরিবর্তন করলেই হবে না, আপনার সংসদরা হা ভোট না ভোট দিয়ে পরিবর্তন করলেই হবে না, এটা জনগণের কাছে আবার পৌঁছাতে হয়। রেফারেন্ডাম এরকম জনগণের কাছে, জনগণ সেটা আবার আপনাকে ভোট দিয়ে বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে, তখন গিয়ে এটা পরিবর্তন হয়। গণভোট হলো তখন 1977 সালে একবার গণভোট এই দেশে হয়েছিল, এর আগে, এরপরে আর এই দেশে গণভোট হয় নাই। তো আপনি যদি, আমি যে আমার ছোট্ট মস্তিষ্কে একটা ছোট্ট জ্ঞানে আমি বলছিলাম যে গণপরিষদ যেহেতু এনসিপির একটা বিশেষ
দাবি, তারা সেই প্রথম থেকে এখনও সেই বিষয়ে অনড় যে গণপরিষদ নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচন হলে দোষ কি? গণপরিষদ নির্বাচন হোক না, এই নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন হোক, যারা নাকি সংবিধান প্রণয়ন করবে। অর্থাৎ ওনারা চাচ্ছে 1972 সালে সংবিধান আর এই দেশে প্রচলিত থাকবে না। এতে করে আপনার যে সাংবিধানিক বেজ সেটা আরও স্ট্রং হবে, সেটা আরও স্ট্রং হবে। আপনি যদি এই গণপরিষদ গঠন করেন, গণপরিষদ গঠন করে ওনারা সংবিধান প্রণয়ন করতে থাকবেন, আর আপনারা জাতীয় নির্বাচনের জন্য সামনে এগিয়ে যান। ফেব্রুয়ারির সামনে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সংসদ একটা পূর্ণাঙ্গ সংসদ পাবে দেশ, এবং সেই সংসদে দেশের জনগণের কথা নিয়ে আলোচনা হবে। সেখানে সংবিধান সংস্কার গণপরিষদ যেটা তৈরি করবে সেটাকে বৈধতা যদি ওই সংবিধানে দেওয়া হয় তাহলে কেমন হয়? বিষয়টা কিন্তু ভেবে দেখা অনেকটাই মনে করি আর কি, আপনারা ভেবে দেখতে পারেন যে গণপরিষদ যে সংবিধান প্রণয়ন করবে সেটার বৈধতা আপনারা সংবিধানে দিবেন, যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। আর এখন একটা গণপরিষদ গঠন, একটা গণপরিষদের জন্য একটা নির্বাচন করলে কোনো সমস্যা হয় না, এটা যদি করেন। তো আমি বলেছিলাম যে সাংবিধানিক প্যারাডক্স, এই সাংবিধানিক প্যারাডক্স কিন্তু একটা সমাধান আমি মোটামুটি যে আমার ক্ষুদ্র চিন্তায় আমি বলেছি এই প্যারাডক্স থেকে বের হওয়ার জন্য। আপনারা কিন্তু এখন যতই বলেন না কেন 100% পিওরলি আপনি সাংবিধানিক কোনো নির্বাচন অথবা সাংবিধানিকভাবে আপনি দেশটাকে পরিচালনা করবেন কোনোভাবেই সম্ভব না। আপনি এর আগে কিন্তু অনেকে বলেছে, এখন যারা বলে যে বিশেষ সাংবিধানিক আদেশ যারা বলে, তারা কিন্তু একসময় চেয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগ। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতো তাহলে তো দেশ আরও সাংবিধানিক যে শূন্যতা সেখানে সৃষ্টি হতো। আর কে সাংবিধানিক আদেশ দিত? বিশেষ সাংবিধানিক আদেশটা কে দিত? তো সুতরাং আমি ক্ষুদ্র জ্ঞানে বলছি যে গণপরিষদ নির্বাচন হয়ে যাক, এবং সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন ওনারা সংবিধান প্রণয়ন করবেন, আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে সংসদে যারা যাবেন তারা এই গণপরিষদ প্রণীত যে সংবিধান, এখন 1 বছর লাগুক, 9 মাস লাগুক, আর 5 মাস লাগুক, যাই লাগুক না কেন, সেটা গ্রহণ করবে এবং তারা সেটার বৈধতা দেবে, স্বীকৃতি দেবে। যেভাবে 1972 সালের সংবিধান রচনা হয়েছিল, 9 মাসে 16 ডিসেম্বর সেটা অ্যাক্টিভ হয়েছিল গণপরিষদেই। কিন্তু এখন একটু পার্থক্য হলো, গণপরিষদ যেটা প্রণয়ন করবেন সেটা জাতীয় সংসদে গৃহীত হবে। এটা আমি নিজের মতামত দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।